যারা এখনো প্রতিযোগী করা আসছে লাইনে বন্দে স্বাধীন ভারত কি স্বাধীন ভারত কি বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি স্বাধীন ভারত কি স্বাধীন ভারত কি বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ। এরপর अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা এখন ইতস্তত বাইরে ঘোরাফেরা করছে হ্যালো আমার বিশেষভাবে বলা তোমরা এই বিদ্যালয়ে অনুষ্ঠানে হ্যালো 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 আমরা
একটি বিশেষ ঘোষণা আছে। ঘোষণাটি পরিবেশন করবেন শেখ ওয়ালিউর রহমান। কলাই মুড়ির জানে সবাই, দিনের বেলা পুলিশ, রাতের বেলা উয়ারা। পুলিশ বলে স্বাধীনতা, উয়ারা বলে মিথ্যা কথা। ফের পুলিশ বলে স্বাধীনতা, ফের উয়ারা বলে মিথ্যা কথা। আমরা গরিব মানুষ, আমরা গোমুখ মানুষ, খিদা বুঝি, তিলসা বুঝি, এইসবের তো কিছু বুঝি নাই। তবু দিনের বেলা পুলিশ আসে, খবর আছিস? বলি আইগো আছি, আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি। রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতার ছাওয়া মাটির ঘরে জুমরা কাঠের আংলার পাড়া অন্ধকার, কপাটও নাই ফুরকাও নাই। তখন উয়ারা আসে, কমরেড হপন আছো? বলি আইগা আছি, আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি। এমনি করে দিন কাটে, এমনি করে রাত কাটে। ইহার মাঝে গেল বছরের বাকি সলের কালভাট গেল বোমাতে উড়ে। তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। আমরা হাফহাতা মানুষ, আমরা গোমুখ মানুষ, খিতা বুঝি, তিলসা বুঝি, পতাকা তো বুঝি নাই। তাই ভালে ভালে দেখছিলাম কিরকম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা, খড়গপুরের টাউনের বাবু। দেখতে দেখতে পুলিশ গাড়ি। পুলিশ বললে তোর নাম কি? বললাম হপন মান্ডি বা তিলকা মান্ডি, গাঁ বেনাচপড়া, বলো লালগড় জঙ্গলমহল। বললে আর বলতে হবে কি নাই, চল চল। বলি যাবো কোথাকে? বললে লক আপে। সেটা কি বটে আইকা? সে তুই বুঝে যাবি, থানাতে গেলেই বুঝে যাবি। কি বাবা, আমি হপন মান্ডি হে, গরিব মানুষ, খিদা বুঝি, তিলসা বুঝি, ওসবের তো কিছু বুঝি নাই। মারুমপুরের কিরাকাররে বলছি, হ্যাঁ দেখো বোমা যে কি জিনিস বটে, বাপের কালে সেটা চোখে দেখি নাই। বলতে বলতে আমার লাঙল চষা আমার পাড়া হাতে লোহার বেরিক দিলিক পড়ায়। তারপর ঘাড়ে ধরে ধাকালে জিপ গাড়িতে দিলিক ভরে। গাড়ির ভিতর বন্দুকের নল ঠেকায়, ইপাশে পুলিশ উপাশে পুলিশ। তার মাঝে আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি। দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন। থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু। আমরা গরিব মানুষ, আমরা গোমুখ মানুষ, খিদা বুঝি, তিলসা বুঝি, এইসবের তো কিছু বুঝি নাই। তাই শুধাই ছিলাম, এটা কি বটে আইকা? এই পতাকা জিনিসটা কি বটে? এই পতাকা তুললে কি হবে আমাদের? মাত্র এইটুকুন কথা মাইরি বলছি। সেই কথা শুনে কি বলবো, ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেকড়ে হুড়াল, তেমনি আমার ঘাড়ের উপর হামলে পড়ে দারোগা বাবু। তা বাটে বুট জুতা পাড়া পায়ে এমন একটা গড়াকি দিলে মারে, আমি থুবড়ায় গেলাম পড়ে। বললে তুই জানিস নাই, তুই দেখিস নাই, সালা এটাই তো স্বাধীনতা, এটাই স্বাধীনতা। আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি। আমরা গরিব মানুষ, আমরা গোমুখ মানুষ, খিদা বুঝতাম,
তিলসা বুঝতাম, এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিথ্যা কথা, কাকে বলে স্বাধীনতা, কাকে বলে মিথ্যা কথা। নমস্কার। ভট্টাচার্যের লেখা কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসফুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছে পুড়িয়ে, কত প্রাসাদকে করেছে ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। নমস্কার। Thank you.
কাঁদতে কাঁদতেই চলে যাব, কিন্তু তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে যাব, তোমরা একটু মন দিয়ে শুনবে। তোমরা জানো যে কালাম সাহেব একটা কথা বলতেন, ওনাকে আমি পুজো করি। কালাম সাহেব একটা কথা বলতেন যে even the best brain of nation may be found from the last bench of the classroom. এই দেশের সব থেকে সেরা ব্রেনটা ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকতে পারে, সুতরাং কেউই অবহেলিত নয়। ইফ ইউ ফেল ডোন্ট বি ডিপ্রেসড, অর্থাৎ যদি তুমি ফেল হয়ে যাও তাহলেও কিন্তু ডিপ্রেসড হবে না, কারণ ফেল মিন্স ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। End is not the end of life. End means effort never dies, অর্থাৎ প্রচেষ্টার কখনো ক্লান্তি রাখতে নেই, সমাপ্তি রাখতে নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে। If you get the answer no, তাতেও যদি তুমি no answer পাও, then also not to be disappointed, তাহলে হতাশ হবে না, because no means not the not. No means you have to wait for the next opportunity. তোমাকে পরের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আর একটা কথা উনি বলতেন, ইফ ইউ পলিউট ইউর ওয়ার্ক, সরি লাইনটা ছিল এরকম, ইফ ইউ স্যালুট ইউর ওয়ার্ক ইউ ডু নট হ্যাভ টু স্যালুট এনিওয়ান, বাট ইফ ইউ পলিউট ইউর ওয়ার্ক ইউ হ্যাভ টু স্যালুট এভরিওয়ান টু গেট দ্য রেসপেক্ট। অর্থাৎ যদি তুমি তোমার কোনো কাজকে শ্রদ্ধা মনোচিত্তে মানে সম্মানের সঙ্গে করে যাও, তাহলে তোমাকে কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু তুমি যদি কাজটাকে পলিউট করো তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে তাদের রেসপেক্ট পাওয়ার জন্য। খুব উচ্চ মার্কের কথা। আরেকটা কথা বলি, যেটা সচিন তেন্ডুলকর তার জীবনের শেষ ইনিংস খেলার পর যখন আউট হয়ে ওয়ানখেড়ে স্টেডিয়াম থেকে উঠতে চলে গিয়েছিলেন, সেই হার্টথ্রব সচিন তেন্ডুলকর একটা অসাধারণ কথা বলে গিয়েছিলেন লাস্ট ইনিংসে, জীবনের লাস্ট ইনিংসের পর ওয়ানখেড়ে স্টেডিয়ামে যখন ফেয়ারওয়েল সেরিমনি দেওয়া হয়েছিল, উনি একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন, বি এ ড্রিমার, চেজ ইউর ড্রিম অ্যান্ড ওয়ান ডে দ্য ড্রিম কামস টু রিয়ালিটি। ছেলেদের জন্য সবাইকে স্বপ্ন দেখতে হবে, বি এ ড্রিমার, স্বপ্ন দেখিও, চেজ ইউর ড্রিম, স্বপ্নের পিছনে ছুটিও, and one day the dream comes to a reality, একদিন সেই ড্রিমসটা বাস্তবায়িত হবে। এই যে আমরা ক্লাসরুম দেখি না, এই ক্লাসরুম থেকে আমরা কত কিছু শিখতে পারি। আমরা কি শিখতে পারি? যেমন দেখো, রূপ শেষ বিকাম, ছাদ বলছে শান্ত হও, ক্যালেন্ডার সেট বি আপ টু ডেট হও, টাইম ক্লক সেট বি পাংচুয়াল, নিয়মানুবর্তী হও, উইন্ডো শেষ লুক থ্রু ইট, জানলা বলছে ওখান দিয়ে দেখো, ডোর সেট পুশ ইট, এটাকে ঠেলে দাও অ্যান্ড গেট ইউর গোল ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, দরজা ঠেলে বেরিয়ে যাও, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাও। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কালাম সাহেব সমস্ত বিদগ্ধ মনিদের এইরকম তাদের কথা ছিল। তাই আজকে তোমরা যারা ছাত্র, তারাই তো আগামীকালের নাগরিক। আমার মনে হয় বিদ্যালয় একটা মন্দির। খুব ভালো করে শোনো, এটা আমার ব্যক্তিগত রিয়ালাইজেশন। আমার মনে হচ্ছে বিদ্যালয় একটা মন্দির, সেই মন্দিরের পবিত্র ভগবান হচ্ছে তোমরা ছাত্ররা, আর স্যাররা তো পূজারি, আমরা পূজা করব, ঠিক আছে? তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। যাই হোক, আজকের যে কবিতাগুলো ছোটই আছে, বেশি সময় লাগবে না, শোনো মন দিয়ে। ছাত্রছাত্রীদের জন্য বর্তমান যুগোপযোগী দুটো ছোট ছোট কবিতা। প্রথম কবিতা, সবাইকে বলছি একটু মন দিয়ে শুনবে, প্রত্যেকটা লাইন হৃদয়স্পর্শী। কবিতার নাম জন্মদিন, কবি শুভ দাশগুপ্ত। আজ পয়লা শ্রাবণ, খোকন তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে গড়ে ওঠা নতুন কলোনি টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দের খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটির মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও কখনো ভেঙে পড়তেন না। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিনে দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শিক্ষার পথ। আজ পয়লা শ্রাবণ, খোকন তোর জন্মদিন।
তোর মনে আছে যাদবপুরের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে মেজো মাসির আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, আমরা সবাই তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে পড়তে থেকো বাবা। তুই বলতিস মা পড়তে মানে কি মা? আমি কিছু বলতাম না, শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করো, আমার খোকন যেন সত্যিকারের বড় হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সা একটু দুধ নিতাম, তোকে পায়েস রান্না করে দিতাম, তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারদের কি হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাউ দাউ অভাবের আগুনে সেই রসদটুকু পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম আসছে মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি হেসে বলে উঠতেন বাদ দাও কে, খোকন বড় হচ্ছে, ভাবছি ওর জন্য দুধ নিতে হবে আরো আছেন, দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না পেলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে। ভাবছি আরো দুটো টিউশন নেবো। সারাদিন ছাত্র পড়িয়ে লোকটি রাতের অন্ধকারে বাড়ি আসতেন, বারান্দার ধার ঘেঁষে অন্ধকার করে তখন চোরাকির ব্যস্ততা, আর তোর ঘরে পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের এই কলোনির ভাঙা চোরা বস্তিটাকে একেবারে জীবন্ত করে রাখতো। তখন উনি মাঝে মাঝে বলতেন খাওয়া একটু করো, তোমার শরীরটাও তো ভেঙে পড়ছে দিন দিন, শাড়িটাও দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে শাড়ি আনবো, ধারেই আনবো। আমি বলতাম ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ছোপে, আর তুই আভা সঙ্গীতের মতো এক মনে বড় মুখস্থ করে চলতিস ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেনি, সব পরীক্ষায় তোর কত ভালো ফল হলো তোর। বাবা বলতেন আরো বড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো বললি, তারপর কত বড় চাকরি হলো খোকন। মনে আছে প্রথম মাসের মাইনে পেয়ে তুই কত কি এনেছিলি আমাদের জন্য? আমরা তো তখন উঠে এসেছি শ্যামবাজারের দোকান সাজানো গোছানো ফ্ল্যাটে, তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বাড়ি, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো আশ্বিনের এক ছোট বিকেলে মনে আছে খোকন, যেদিন তোর বাবা হঠাৎ আমাদের ছেড়ে দিয়ে চলে গেলেন, তুই হাবুস নয়নে বাবার বুকের ওপর পড়ে কাঁদছিলি। আমি তোর অসহায় মুখ দেখে বড় ভেঙে পড়েছিলাম রে, তোকে কোলে টেনে নিয়েছিলাম সেই ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরের মফস্বলের বৃদ্ধাশ্রমে আমি একা, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে, ছোট্ট বিলটুকে। তোরা নিশ্চয়ই এখন শর্ট লেগের ঝাঁ চকচকে ফ্ল্যাটে, আজ তোর জন্মদিনে নিশ্চয়ই বড় পার্টি হচ্ছে, তাই না রে সোনা? খুব ভালো, খুব ভালো। তোর মনে আছে যাদবপুরের ভাঙা ঘরের মেঝেতে শুয়ে শুয়ে তুই যখন হঠাৎ খুব ভয় পেয়ে আমায় ছড়িয়ে ধরতিস, আমি বলতাম ভয় কিরে, যার মা থাকে তাকে কি কখনো ভূতে ধরে? তুই নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়তিস আমার এই কলটি জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, প্রতিমাও তো আছে আমার মতো খোকনের মতো চোল আলো করে এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন, তুই বুঝি এখন আর পায়েস খাস না, তাই না রে সোনা? জানিস না খোকন, আমি তোর জন্য পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে। আমার এই একলা ঘরে আর কেউ নেই।
লাগবে, এটাও স্টুডেন্টস উপলক্ষে কবিতা। তারপরে আমি লাস্ট মেসেজটা বলে শেষ করে দেবো। কবিতার নাম ব্রিলিয়ান্ট ছেলে। আজকে সব বাবা মারই ছেলে মেয়েদেরকে নিয়ে একটা করে, যেহেতু একটা ছেলে একটা মেয়ে সবারই টার্গেট থাকে, সব বাবা মাই সন্তানকে তাদের বড় করে মানুষ করার চেষ্টা করে। এই কবিতাটাও লেখা হয়েছে একটা ব্রিলিয়ান্ট ছেলের লাইফ নিয়ে। কবিতার নাম ব্রিলিয়ান্ট ছেলে। এটা শোনো, এটা একটা মেসেজ দিয়ে যাচ্ছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সময় কম, যদি কখনো নেক্সট কখনো আসি হবে সুযোগ। তোমরা ভালো থাকবে, মন দিয়ে পড়বে, ঠিক আছে? ব্রিলিয়ান্ট ছেলে হতে হবে, কিন্তু বাবা মা আগে, ঠিক আছে? আর বাবা মা আগে, দেশ আগে, দেশের কথা ভাবতে হবে, তারপরে দেশের জন্য আমাদের সবার কোনো বড় হতে হবে আর কি। এটাই তোমাদের যে মেসেজ হলো। ভালো থেকো। ওকে।